আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার উৎস কী? তিনি কতদিন থাকবেন? কবে যাবেন? তিনি কিভাবে এলেন? আজ তিনি যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন, তার এই ক্ষমতার নেপথ্যের শক্তি কী? অথবা তিনি আগামীতে যে রাজনৈতিক অভিলাষ লালন করছেন, তার মদতপুষ্ট রাজনৈতিক যে দলগুলো, যা কিনা আগামীতে একটি সরকার গঠনের স্বপ্ন দেখছে, এগুলোর পেছনে নিয়ামক শক্তি কী? সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। কেউ বলছেন বাইডেন প্রশাসনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, কেউ বলেছেন যে পুরো প্রকল্পটিকে, অর্থাৎ শেখ হাসিনার যে পতন, এটিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে মাস্টার মাইন্ড তৈরি করার জন্য তিনি আমেরিকার যে চ্যানেল, সেটা হলো জর্জ সরোজ নামক একজন ধনকুবের রয়েছেন, তাকে তিনি ব্যবহার করেছেন। এরকম অভিযোগ, সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তার জন্য যারা প্রকাশ্যে মাঠে নেমে কথা বলেছেন, তাদের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশন, হিলারি ক্লিন্টন, যারা নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময়টিতে, সে সকল নোবেল লরিয়েটগণ, এবং বিশ্বের নানা রকম পত্রপত্রিকা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য এনজিও এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলো। কিন্তু তিনি নিজে রেসপন্ড করেননি, অন্যকে দিয়ে কথা বলিয়েছেন। বাংলাদেশে তার পক্ষে অনেকে কথা বলেছেন, কিন্তু তিনি নিজে কথা বলেননি, এবং এটাই হলো তার শক্তির মূল উৎস। কিন্তু তলে তলে তার কাজগুলো হয়ে যাচ্ছে। তিনি যেভাবে ক্ষমতায় এসেছেন, যেভাবে ক্ষমতায় বসেছেন, এটি একটি রহস্যের আধার। এই রহস্য আমরা এখনো পর্যন্ত উন্মোচন করতে পারিনি। তিনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন সংবাদপত্রে, তারপরে বিভিন্ন সাক্ষাৎকারে, এটি অনেকটা দেবশিশুর মতো সহজ সরল উক্তি। তিনি বলেছেন, আমি শেখ হাসিনার সঙ্গে একেবারে পেরে উঠছিলাম না। তারপর তিনি বলেছেন যে আমি এসব নিয়ে চিন্তাই করছিলাম না, আমি পালিয়ে যাওয়ার চিন্তা করছিলাম, অন্য দেশে থাকার চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎ করে ফোন আসলো, একটা অভাবিতভাবে আমি রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলাম। তো এটা যখন আমরা শুনছিলাম, আমরা তখন মনে মনে ভাবছিলাম যে মাই গড, মানুষ এত ভালো হতে পারে, এত সহজ সরল হতে পারে, এভাবেও কেউ কথা বলতে পারে। কিন্তু পরবর্তীতে একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখলাম যে না, ঘটনা আসলে তা নয়। তার পরিকল্পনা ছিল, তার জিদ ছিল, এবং সেই জিদটি এই সময়টিতে এসে, সরকারের এই 7 মাসের মধ্যে এসে, আমার কাছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের সবাই তার নিকট ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রাজনীতিতে পরাজিত হয়েছে, এবং তিনি রাজনীতি না করেও রাজনীতির চাণক্য হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। আর বাকি যারা সবাই তার ছাত্র হওয়ার উপযুক্ততা অর্জন করেননি, এবং এই রাজনীতি শিখতে শিখতে ইতিমধ্যে যতটুকু সফলতা তারা দেখিয়েছেন একেবারে গত 7 মাসে, জামাতের যা হবার তা তো হয়ে গেছে। এখন জামাতের আমির বলতে যা বোঝায়, তাকে নিয়ে যেভাবে ট্রল হয়, এটা আগস্ট মাসের 5 তারিখের আগে কল্পনাই করা যেত না। তো সেই জিনিসটা হচ্ছে। ইদানিং তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, সে সকল কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে এখন রাজনীতিতে তারেক রহমান সাহেবের সমপর্যায়ের কেউ আছে তার পাশে দাঁড়ানোর মতো। তাহলে বোঝার চেষ্টা করুন যে তারেক রহমান সাহেবকে কোথায় নামিয়ে নিয়ে আসে। এখন বাংলাদেশে রাজনীতি করছেন কারা? রাজনীতি করছেন নুরুল হক নুরু, রাজনীতি করছেন জুনায়েদ সাকি, রাজনীতি করছেন নুরুল হক নুরুর দল থেকে বের হয়ে যাওয়া আমজনতা দলের জনাব তারেক রহমান, উনিও তারেক রহমান। তারপরে রাজনীতি করছেন এই সমন্বয়ক মাসুদ সাহেব আছেন, সার্জিস আছেন, তারপরে মাহফুজ সাহেব আছেন, তো নাহি সাহেব আছেন। তো রাজনীতি এখন তাদের হাতে, এরাই রাজনীতি করছেন। মির্জা ফখরুল সাহেব, তোফায়েল সাহেব, আমু সাহেব, মানে আমরা ইভেন আমরা যারা আছি, ফজলুর রহমান সাহেব যারা আছেন, আমরা রাজনীতিতে এখন একেবারে অ্যাবান্ডেন্ট হয়ে গেছি। রাজনীতিতে এখন এই লোকগুলো। তো এখন ধরুন, চিন্তা করুন যে মঞ্চের ওপাশে তুলনা করার জন্য মাসুদ দাঁড়িয়ে আছেন, মাসুদ তুই ভালো হয়ে যা, সেই মাসুদ, বা মাসুদ ওজন কমাও, সেই মাসুদ। তারপর শেষে সার্জিস, নাহিদ, ভিপি নুরু, তারপর শেষে তার অন্যান্য যে সকল আমতারেক বা তারেক রহমান, তারা সব একদিকে দাঁড়িয়েছেন। আর অন্যদিকে জিদ করে বিএনপি বললেন যে ওদের থেকে আমাদের তারেক রহমান সাহেব শ্রেষ্ঠ নন। তো তারেক রহমান সাহেব অন্যদিকে দাঁড়িয়ে তাকে দাঁড় করানো হলো। এই যে দাঁড় করানো হলো, এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতির সফলতা। তিনি তারেক রহমান সাহেবকে এখানে নামিয়ে এনেছেন। আর তারেক রহমান সাহেবের প্রতিপক্ষ যারা, সেই প্রতিপক্ষ সেই জাহাঙ্গীর কবির নানক, হাসানুল হক ইনু, রশিদ খান মেনন, তারপরে শেষে অন্যান্য যারা রয়েছেন আওয়ামী লীগের, তারা, জামাতের আমির,
তারপর শেষে জামাতের অন্যান্য কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, এটিএম আজহার থেকে শুরু করে গোলাম পারওয়ার, তাদেরকে বাদ দিয়ে এখন এই রাজনীতির ময়দানে যারা স্টার আছেন, দোজ হু আর দ্য স্টার, তো সেই স্টারদের সঙ্গে জনাব তারেক রহমানের সঙ্গে যে তুলনা করা হচ্ছে, এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি করে নিয়ে এসেছেন। এক। 2 নম্বর হলো যে এখন যারা রাজনীতিবিদ, ইসলামী দলগুলোর মধ্যে প্রচণ্ড হতাশা ঢুকে গেছে। তাদের মধ্যে সেই ঐক্য এখন আর চরমোনাই, হেফাজত আর জামাত এক টেবিলে বসে একই সুরে ইনকলাব জিন্দাবাদ বলতে পারছেন না। এই যে তাদের মধ্যে যে হতাশা এবং বিভক্তি, এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান শক্তি। বিএনপির লোকজনের মধ্যে ভীষণ রকম বিভক্তি। বিএনপির হাওয়া ভবন কেন্দ্রিক যে গ্রুপটি ছিল, যাদের সঙ্গে এখন বিএনপির কোনো সম্পর্ক নেই, এখন তারা এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। বিএনপির সময় যে সকল আন্ডারওয়ার্ল্ডের গুন্ডা ছিলেন, বদমাশ ছিলেন, তারপরে শেষে টেরর ছিলেন, নেতা ছিলেন, তারপর গডফাদার ছিলেন, তারা এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। বিএনপি তাদের একটা পশম স্পর্শ করতে পারছে না, কিন্তু তাদের সকল কর্মকাণ্ডের দায়ভার বিএনপির উপর আসছে, এবং এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের শক্তিমত্তা। এরপর শেখ হাসিনার বিভিন্ন ভিডিও, অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে, তার কথাবার্তা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে, অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন। তো কথা বলার পরে এখন নানা রকম যাকে বলা হয় কার উপাধি হচ্ছে, এটা আমি মুখ দিয়ে বলতে পারবো না, বাজে বাজে উপাধি হয়ে যাচ্ছে এক একজন মানুষের। এটা ওনার একটা শক্তি, বিকজ ওনাকে নিয়ে কোনো বাজে কথা এখন পর্যন্ত হচ্ছে না। এমনকি শেখ হাসিনা তাকে যে সুদি ইনুস হিসেবে গালি দিতেন, বা হুজুররা তাকে সুদখোর হিসেবে তার বিরুদ্ধে ওয়াজ করতেন, নসিহত করতেন, এখন সবাই তাকে আব্বা হুজুর, আলা হজরত, মাদ্দাজিল্লুহুল আলী, এই যুগের মুজাদ্দেদ, এইভাবে তাকে সম্মানিত করার চেষ্টা করছেন এই মানুষগুলো, এবং সেইভাবে মাঠে ময়দানে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণগান করা হচ্ছে, এবং এটাই তার শক্তি। এবং তার আশেপাশে যারা লোকজন রয়েছে, দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হলো স্থানীয় যারা রাজনীতি করছেন, যেমন আসিফ নজরুল আছেন, আদিলুর রহমান আছেন, তারপরে রেজওয়ানা আছেন, মাহফুজ আছেন, যেটা এখন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আছেন। তো এরকম যারা রাজনীতি করছেন, এটা একটা সেট। তারপরে তথ্য সচিব আছেন, তার যে ব্যক্তিগত প্রেস সেক্রেটারি আছেন শফিক, যেটা যার নাম ইতিমধ্যে ডাস্টবিন শফিক হিসেবে যাকে বলা হয় সকল মানুষের মুখে মুখে, মানে কেউ বলছে মাফলার শফিক, কেউ বলছে ডাস্টবিন শফিক, তারপরে কেউ বলছে গণশত্রু, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে একটা সেট, এই সেটটাকে তিনি অন টেস্ট কেস হিসেবে, ফ্রন্টিয়ারকে মানে টেস্ট কেস হিসেবে, যেমন দেখা গেল যে আপনার দাবা খেলতে বসেন, দাবা খেলার প্রথম সারিতে যে সৈনিকদেরকে রাখা হয়, মানে মূলত প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য এবং পরাজিত হওয়ার জন্য। তো এই সেটটি রয়েছে সামনে। এখানে যত গালাগাল, যত মন্দ, যত বদনাম, যত আক্রোশ এই গ্রুপটির প্রতি হচ্ছে, কিন্তু কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে না, এটা তার মূল শক্তি। এখন তিনি যদি এই ডাস্টবিন শফিক, আচ্ছা ঠিক আছে, আপনারা তাকে ডাস্টবিন বলছেন, মাফলার বলছেন, আপনারা থেকে মাফলার শফিক বলছেন, আপনারা থেকে টিস্যু যাকে বলা হয় শফিক বলছেন, আরও গণশত্রু বলছেন, আচ্ছা আমরা তাকে বাদ দিয়ে দিলাম, সবাই তালিয়া তালিয়া তালিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি রেজওয়ানাকে বাদ দেওয়া হয়, আসিফ নজরুলকে বাদ দেওয়া হয়, তালিয়া তালিয়া তালিয়া। তো এই জিনিসগুলো সেখানে আবার যখন নতুন লোক আসবে, তাদের জন্য আবার একটা ব্রিদিং স্পেস থাকবে 6 মাস থেকে 1 বছর, মানুষজন চুপচাপ থাকবে, ডক্টর ইউনূস মহান মহান মহান, তার মতো কোনো ব্যক্তিগত কোনো ভালো মানুষ আর হয় না। এটাই হলো তার মূল শক্তি। কিন্তু তার যে মূল রিক্রুটমেন্ট, যিনি যারা বিদেশে কাজ করছেন, বিদেশি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, বিদেশ থেকে যাদেরকে এনেছেন ইয়াং, তাদেরকে তিনি রেখেছেন ধরাছোঁয়ার বাইরে। এরা কূটনৈতিক অঙ্গনে দেশের বাইরে, দেশের ভিতরে কাজ করছেন, দিবানিশি কাজ করে যাচ্ছেন গোপনে নিভৃতে। আমাদের দেশে একজন আইজি ছিলেন, সেই আইজির একজন ছেলে আছেন মিস্টার সিদ্দিকী, তো এই বদলে কাজ করছেন। আরও অনেকে তার বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন, পুলিশে অনেকে কাজ করছেন, যারা মূলত সিদ্ধান্ত নিচ্ছেন, কাজ করছেন, কিন্তু তাদের ব্যাপারে একটা ট্রু শব্দ হচ্ছে না। এর কারণ হলো তারা মূলত তার উজির এবং নাজির, এবং সেই উজির নাজিরের কারণে তিনি তার যে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু ঘরে তুলে ফেলেছেন। এবং এভাবে যদি চলতে থাকে কিছুদিন, তাহলে তিনি আরও শক্তিশালী হবেন, আর তার যারা প্রতিপক্ষ তারা হতাশ, দুর্বল, তারপর শেষে যাকে বলা হয় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বেন, অনেকে দেশ ত্যাগ করবেন হতাশায়, অনেকে ভয়ে, এবং এরপর তিনি মাশাআল্লাহ কিছু অ্যাকশনে যাবেন, কঠোর সিদ্ধান্তে যাবেন। আর সেই কঠোর সিদ্ধান্তে তিনি যখন যাবেন, তখন চারিদিকে শুধু তালিয়া বাজাতে থাকবে। আপনি এখন চিন্তা করুন, বাংলাদেশের জেলা শহরগুলোতে যদি তিনি একটা শুদ্ধি অভিযান চালান,
এবং ইদানিংকালে যারা চাঁদাবাজ হিসেবে, অত্যাচারী হিসেবে যারা আবির্ভূত হয়েছেন তাদের 2-4-10 জনকে হ্যান্ডকাপ পরিয়ে পুরো শহর গাধার পিঠে চড়িয়ে তিনি ঘুরান, কিংবা কাউকে যদি প্রকাশ্যে ব্যত্যাঘাত করানোর ব্যবস্থা করা হয়, সেটা পুলিশ দিয়ে করানো হোক কিংবা মিলিটারি দিয়ে কথা হোক, সারা বাংলাদেশে ইউনূস জিন্দাবাদ, ইউনূস জিন্দাবাদ, ইউনূস ভাইয়ের সরকার বারবার দরকার, ইউনূস ভাইয়ের সরকার বারবার দরকার। এই বাঙালি এইভাবে অতীতকালে আইয়ুব খানকে স্বাগত জানিয়েছেন, এরশাদ সাহেবকে এইভাবেই তারা স্বাগত জানিয়েছিলেন। তো এইভাবে আসলে ক্ষমতার যে একটা রসায়ন, সেই রসায়নটা একেবারে কীভাবে কোনটার সঙ্গে মিক্স করলে পজিটিভ হবে, কোনটার সঙ্গে নেগেটিভ হবে, এই সব জিনিসগুলো খেলাধুলা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন। ফলে কি হলো, তার এই জ্ঞান বুদ্ধি, এটা হলো তার শক্তি। আর তার এই জ্ঞান বুদ্ধির কবলে পড়ে প্রতিপক্ষ যে সব কিছু নাঙ্গা হয়ে যাচ্ছে, এটি হলো তার দ্বিতীয় শক্তি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।